হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর আজকে যে ভিডিওটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি রেলের পরীক্ষা নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই ভিডিওটি তোমরা অনেকেই দেখে ফেলেছো। প্রায় 1 লাখের ওপরে লোক দেখে ফেলেছো, 1.5 লাখের ওপরে লোক দেখে ফেলেছো। প্রচুর কোশ্চেন অলরেডি আমাদের কাছে এসছে প্রস্তুতি বিষয়ে এবং বিশেষ করে ফর্ম ফিল আপ বিষয়। তো আজকের যে ভিডিওটা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ থাম্বনেল দেখেই বুঝতে পারছো কন্টেন্টটা কি হতে চলেছে। চাকরি পাওয়ার প্রথম শর্তটা হচ্ছে শুধু প্রস্তুতি নয়, একটা ফর্ম কিভাবে ফিল আপ করবো সেটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট, যেখানে প্রচুর জোন, যেখানে প্রচুর রকমভাবে কাট অফ বিভিন্ন জোনের ওপর ডিপেন্ড করে। এটাও অনেকে না বুঝে দুমদারাক্কা সাবা ক্যাপে গিয়ে ফর্ম ফিল আপ করে ফেলো। এই সমস্ত বিষয়গুলো, কোন জোনে স্যার ফর্ম ফিল আপ করবো, কেন ফর্ম ফিল আপ করবো, কোন কোন পোস্টে আমি দিতে পারি, কারণ অনেকেই বলতে চাইছে স্যার শুধুমাত্র কি কলেজ পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবো, আন্ডার গ্রাজুয়েট হলে কি করতে পারবো না। সমস্ত কোয়ারিজগুলোকে নিয়ে এবং প্রস্তুতি কি হওয়া উচিত সমস্তটাকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। সুতরাং মন দিয়ে ভিডিওটা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ দেখবে, কেউ স্কিপ না করে। চলো আজকের টপিক আমরা শুরু করি। টপিকটা স্যার কি, অলরেডি আমরা জানি যে রেলের রিক্রুটমেন্ট বোর্ড, বা যাকে শর্টে আমরা বলে থাকি আরআরবি, তারা একটা পোস্ট নিচ্ছে। এখানে প্রথমেই অনেকে জিজ্ঞাসা করছো স্যার আমাকে কি টেকনিক্যাল লাইন পাস করতে হবে? স্যার বুঝে নাও, শুরুতেই নন শব্দটা রয়েছে, অর্থাৎ যারা টেকনিক্যাল লাইনের লোক নয় তারাও এই পরীক্ষায় বসতে পারছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, অর্থাৎ সাধারণ বিএ পাস, সাধারণ বিকম পাস, বা তুমি যদি সায়েন্স গ্র্যাজুয়েটও হয়ে থাকো, সবাই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। তোমাকে আইটিআই করতে হবে, বিটেক করতে হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। এই পরীক্ষার জন্য সর্বসাধারণের জন্য এই পরীক্ষার দরজা খোলা আছে। ভারতবর্ষে অনেক দিন পর বহু প্রতীক্ষিত রেলের এনটিপিসির পরীক্ষা কিন্তু ফর্ম বেরোলো। এবার এই পরীক্ষাটা সেটা দুই রকম ভাবে হবে। একটা, যারা কলেজ পাস করছো, যে কোনো লাইনের লোক হও, তুমি বিএ হতে পারো, আর্টসের লোক হতে পারো, কমার্সের লোক হতে পারো, সায়েন্সের লোক হতে পারো, অথবা তুমি আন্ডার গ্রাজুয়েট, মানে তুমি 12 পাস করলেও পরীক্ষার জন্য যোগ্য হতে পারবে। বাট কিছু কিছু পদের জন্য, কোন কোন পদ, কিরকম বিষয়। ওভারঅল ভ্যাকান্সিটা হচ্ছে 11,558টি। ওভারঅল ভ্যাকান্সি বলছি। কেন স্যার? মন দিয়ে বোঝার চেষ্টা করো। তিরিং বিরিং করে প্রচুর রেলের ফর্ম বেরিয়েছে, প্রচুর লাফালাফি শুরু হয়ে গেছে। সারা ভারতবর্ষে 11,558টা সিট। তার মানে স্যার এই পোস্টটার জন্য 3 বছরের ছাড় দেয়া হচ্ছে। সরকার বলেছে, মিনিস্ট্রি থেকে আরআরবি থেকে বলা হয়েছে কি, যে 3 বছরের ছাড় দেয়া হবে। অর্থাৎ করোনা কালের জন্য যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে 3 বছরের জন্য ছাড় দেওয়া হবে। অর্থাৎ যাদের বয়স ন্যূনতম 18 বছর থেকে, যারা যদি জেনারেল হয়ে থাকো, তুমি যদি সাধারণ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাদের বয়স সীমা হচ্ছে 36। এবার তুমি যদি স্যার এসসি এসটি ওবিসি এসব নানা রকম কিছু থাকে, তাহলে তুমি কিন্তু গড়ে পত্তায় 41 এজ পর্যন্ত পরীক্ষা দিতে পারছো। তার মানে কচি থেকে 80 থেকে একদম বুড়ো সমস্ত লোকজন পরীক্ষা ফর্ম দিতে পারবে। তারপরে স্যার বিশাল সংখ্যক কোটি কোটি পরীক্ষার লোকজন তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে। যদিও অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করছো। এটা প্রথমেই ক্রাইটেরিয়া মনে রাখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট কালারফুল ছবি হবে। মাথায় টুপি টুপি দেবে না, চোখ খোলা রেখে ঠিকঠাক ভাবে কান দেখা যায় ঠিকঠাক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, একটা জোন থেকেই ফর্ম ফিল আপ করা যাবে, 14টা জোন থেকে ফর্ম ফিল আপ করা যাবে না। আমরা একটু পরেই দেখব 21খানা জোন রয়েছে, যে কোনো এক জায়গার জোনেই বিভিন্ন রকম পোস্ট প্রেফারেন্স দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। এবার যখন তুমি ফর্ম ফিল আপটা করছো, কোন ওয়েবসাইটে গিয়ে করবে সরকার স্যার বলেই দিয়েছে, www.rrbcdg.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যারা তোমরা জানো, যারা এসএসসির পরীক্ষা দাও, সিজিএল এইচএস লেভেল এমটিএস পরীক্ষা দাও, তারা অভ্যস্ত। বাট যারা আপামর লোকজন যারা ভিডিওটা দেখছো বা দেখবে, বা যারা আমাদের চ্যানেল ফলো করো, ফেসবুক পেজ ফলো করো, তাদের জন্য বলছি, সাবধান বাণী বলছি, কারণ আগের ভিডিওতে প্রচুর লোকজন অনেক রকম বোকা বোকা কমেন্ট করেছো। বোকা বোকা বলছি এই কারণেই, তার কারণ রেলের পরীক্ষা বেরিয়েছে এই দেখে টুকুস করে চলে এসছো। এটা তো স্যার চাকরিটা তো মামা বাড়ির আমসত্ত্ব নয়, দুম করে তোমাকে দেবে, তোমাকে ওই একই লড়াই করতে হবে। তো যারা যারা লাইনের লোক তারা কিন্তু ওই একই রকম ভাবেই লড়াই করে, তাদের সাথে কিন্তু তোমাকে লড়তে হবে। সুতরাং প্রথম থেকে বুঝে শুনে লড়াই করার চেষ্টা করো যে কিভাবে লড়বো। চাকরি কিন্তু পাওয়াটা সহজ নয়, সে একদম তলার থেকে শুরু করে তুমি আইএস অফিসার হও, সমস্ত পরীক্ষাই কঠিন।
সুতরাং স্যার কিভাবে পড়বো, কি বিষয়বস্তু দেখে নাও। মূলত স্যার দুখানা টেস্ট হবে এবং প্রতিটা পরীক্ষায় হচ্ছে স্যার কম্পিউটার বেসড, মানে কম্পিউটারে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, যাকে আমরা সহজ কথায় বলে থাকি কি সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। এবং প্রথম পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি বলে একটা পরীক্ষা হবে, অর্থাৎ সিবিটি টেস্ট 1। এবার সমস্ত রকম পরীক্ষা তুমি যখন দেবে, কোন পরীক্ষার জন্য দিচ্ছ, কোন ভ্যাকান্সির জন্য দিচ্ছ সেটা জানতে হবে যে ভাই পরীক্ষাটা দিচ্ছি কার জন্য, আমি কি হতে চাই, এটা তো আগে জানা দরকার, কারণ ফর্ম তো ফিল আপ করতে হবে। তার জন্য স্যার ভ্যাকান্সিটা কি জেনে নাও, কোন কোন পোস্ট স্যার গ্র্যাজুয়েট, কোন কোন পোস্ট স্যার গ্র্যাজুয়েট না হলেও দেওয়া যাবে, জেনে নাও। প্রথম কোয়ারিজ তোমাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম যে লিস্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ এটা স্যার এইচএস হলেই দেওয়া সম্ভব, মানে কলেজ পাস না করলেও তোমরা দিতে পারছো। কিরকম পোস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই চারটে পোস্ট হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এবার ওভারঅল এই চারটে পোস্ট মিলিয়ে ইন্ডিভিজুয়াল ভ্যাকান্সি দেয়া আছে স্যার কতখানি স্যার, এই জুনিয়র ক্লার্কের টাইপিস্টের হচ্ছে তোমার 990খানা সিট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য তোমার হচ্ছে স্যার 336খানা সিট, ট্রেন্স ক্লার্কের জন্য সিট হচ্ছে মাত্র 68খানা। সমস্ত জন মিলিয়ে কিন্তু কোনো পার্টিকুলার জনের কথা বলছি না, সারা ভারতবর্ষের কথা বলছি এটা। এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পোস্ট হচ্ছে ভ্যাকান্সি 1985টা, অর্থাৎ ওভারঅল সারা ভারতবর্ষের 21খানা জোন মিলিয়ে অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকান্সি হচ্ছে স্যার 3404টে। 3404টে তোমার হচ্ছে ভ্যাকান্সি। এটা হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েট পাস করছে তাদের জন্য। যারা স্যার গ্র্যাজুয়েশন শেষ করে যারা যোগ্য হচ্ছে, যারা কলেজ পাস করে, তারা কোন কোন পোস্টের জন্য লড়াই করতে পারবে। একটা হচ্ছে স্যার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে পোস্ট হচ্ছে স্যার 1736টা। স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার বলা হয়, সেখানকার পোস্ট সারা ভারতবর্ষ মিলিয়ে 994টা। গুডস ট্রেন ম্যানেজার, যাকে আমরা গুডস গার্ড বলি, মালগাড়ির যারা গার্ড হয়, সেখানকার পোস্ট হচ্ছে স্যার ভ্যাকান্সি 3144টা। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তার পোস্টের ভ্যাকান্সি হচ্ছে স্যার 1507টা। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার পোস্টটা হচ্ছে স্যার 732টা। টোটাল হচ্ছে সারা ভারতবর্ষে কতগুলো স্যার, 8113টা। তাহলে ওভারঅল সারা ভারতবর্ষে কতগুলো স্যার ভ্যাকান্সি, 11588টা, সরি 58টা। এবার এখানে যারা সিনিয়র স্টুডেন্ট, যারা লাইনের ছেলে, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, তারা আবার অনেকে প্রশ্ন করছে যে স্যার কোন পোস্টটা দিতে পারলে ভালো হয়। এখানে দুখানা জিনিস রয়েছে, তুমি কি ধরনের মানুষ, তোমার চিন্তা ভাবনা কেমন, তুমি কোন ধরনের বাড়ি থেকে উঠে আসছো, তোমার থট প্রসেস কেমন, এবং কোন জোনে কাট অফ কেমন আসবে প্রতিটা পোস্ট অনুযায়ী নর্মালাইজেশন হওয়ার পর, এত কিছু দেখে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। কিরকম, ধরো তুমি হচ্ছে গিয়ে চাইছো যে স্যার আমি সারা দিন ধরে যাবো, টুকুস করে 10টার সময় যাব আর 6টার সময় বাড়ি চলে আসবো, 10টা ছাড়া ডিউটি করবো স্যার, এবং শনি রোববার বিন্দাস লাইফ কাটাবো। কোনো রকম ওই মালগাড়ির গার্ড হয়েছে, সিগন্যাল লাল হয়ে রয়েছে স্যার, সারাদিন দাঁড়িয়ে রয়েছে, এদিকে পটি পেয়ে গেছে স্যার অনেকক্ষণ ধরে, মাঠ ঘাট ধুধু করছে স্যার, কতক্ষণ ধরে যাবো বাড়ি ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার যদি মনে হয় ওই লাইফটা খুব চ্যালেঞ্জিং, তুমি শুধু অফিস বাবু হয়ে থাকবে, তাহলে স্যার তোমার জন্য পোস্ট স্যার এটা উকি মারছে বড় বড় করে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, একে শর্টে বলা হয় JAAC। ঠিক আছে, এই পোস্টের কাজটা কি স্যার, যারা ডিআরএম বিল্ডিংয়ে যারা রেলের কর্মী, তাদের মাইনা কিভাবে দেবে, তাদের পেনশন কিভাবে দেবে, সেখানকার ক্লার্কের যারা কাজকর্ম করে, সেখানে শনি রোববার করে ছুটি থাকে, সোম থেকে শুক্র ডিউটি করবে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, তারপরে বিন্দাস বাড়ি চলে আসবে। অফিস ডিউটি, কোনো রকম চাপ নেই, মেন্টাল প্রেশার নেই। স্টেশন ম্যানেজার হলে কি হবে, কোন ট্রেন ঢুকছে, কোন ট্রেন বেরোচ্ছে, কেন ট্রেন ঢোকেনি, কেন ট্রেন বেরোয়নি, সিগন্যাল কেন ঠিক থাকেনি, সমস্ত স্টেশনের দায়িত্ব তার মাথার মধ্যে বসে থাকবে। প্রচুর চিন্তা, প্রচুর ঝামেলা। তো তোমার যদি মনে হয় রিল্যাক্স করতে হবে, দেন এই পোস্ট রয়েছে। তো এইরকম ভাবে উদাহরণ দিয়ে বলছি আমি যে এক একটা পোস্টের প্রেফারেন্সের পেছনেও কিন্তু কারণ থাকবে, যে আমি আমার যোগ্যতাটা কি, আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি, আমার পছন্দের পোস্ট কোনটা হতে পারে, কোনটা পোস্ট প্রেফারেন্স দেবো, আবার যে জোনের জন্য আমি ফর্ম ফিল আপ করছি সেই জোনে এই কতখানি ভ্যাকান্সি সেটা তো দেখতে হবে। সে যদি ভ্যাকান্সিই না থাকে, আবার তার মধ্যে ST ST
জেনারেল, এত কিছু চব্য থাকবে, ওবিসি চব্য থাকবে, জেনারেল কতগুলো ভ্যাকান্সি, ওবিসি কতগুলো ভ্যাকান্সি, পুরো নোটিফিকেশনটা পড়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও। যদিও অনেক হয়তো ফর্ম ফিল আপ করে ফেলেছো, আবার অনেকেই ফর্ম ফিল আপ করোনি, যদিও লাস্ট অক্টোবর মাসের 13 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। পুরো নোটিফিকেশনটা ভালো করে খুঁটিয়ে পড়ো। যারা বুঝতে পারছো না, যাদের ধ্যান ধারণা পুরোপুরি নেই, তোমার নিয়ারেস্ট যদি কেউ গাইড করার লোক থাকে তার সাথে কথাবার্তা বলো, কনসাল্ট করো, দেন ফর্ম ফিল আপটা করো। ফর্ম ফিল আপের ওপরও কিন্তু তোমার চাকরি পাওয়াটা অনেকাংশেই প্রাথমিক স্তরে নির্ভর করছে। সুতরাং বি সিরিয়াস অ্যাট ভেরি ফার্স্ট মোমেন্ট আফটার। এইবার স্যার তুমি যে এত চব্য করে ফর্ম ফিল আপটা করলে একটা চাকরি পাওয়ার জন্য, তাহলে সেখানে তোমাকে দুখানা ধাপ পেরোতে হবে। কি কি ধাপ পেরোতে হবে? একটা হচ্ছে স্যার টায়ার 1, যাকে স্যার আমরা বলছি সিবিটি টেস্ট 1, মানে কম্পিউটার পরীক্ষা হবে, যেটা তোমাকে একটু আগেই বলছিলাম। সেখানে কোন কোন সাবজেক্ট আসবে? অনেকেই স্যার জিজ্ঞাসা করছে, স্যার আমি তো ইংরাজিতে দুর্বল, তাহলে স্যার ইংরাজিতে কোশ্চেন আসবে? স্যার ইংরাজি সিলেবাসেই নেই, লাগবেই না। অনেকে স্যার জিজ্ঞাসা করছে, স্যার অঙ্ক আসবে নাকি? আমি তো অঙ্ক পারি না স্যার, কোনো রকম মাধ্যমিক পাস করেছি, কিচ্ছু করার নেই স্যার, অঙ্ক সিলেবাসে রয়েছে, টায়ার 1এও রয়েছে, টায়ার 2তেও রয়েছে। তাহলে প্রথম প্রিলিমসের পরীক্ষা যেটা আছে টায়ার 1, সেখানে সিলেবাস কি এবং নাম্বার ডিভিশন কি মন দিয়ে বুঝে নাও। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 40 নাম্বারের কোশ্চেন থাকবে। কি কি বললাম? জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 40 নাম্বারের কোশ্চেন থাকছে, এবং 40খানা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 1 নাম্বার করে গেল। তারপরে তোমার থাকছে অঙ্ক, অ্যারিথমেটিক, তারপরে তোমার মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, সমস্তটা নিয়ে চ্যাপ্টার ওয়াইজ থাকবে। সেগুলো বলে দিচ্ছি, কোনটা থেকে কিরকম নাম্বার আসে, ওয়েটেজ কেমন, সবটা বলে দেবো, মন দিয়ে দেখো ভিডিওটা। ম্যাথামেটিক্সে 30খানা অঙ্ক থাকবে, 1 নাম্বার করে, টোটাল নাম্বার তোমার 30 নাম্বার। এবং জেনারেল ইন্টেলিজেন্স, যাকে আমরা জিআই বলি বা রিজনিং বলি, সেখানে তোমার থাকবে 30 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার করে 30টা কোশ্চেন, 30 নাম্বারের কোশ্চেন ওভারঅল গিয়ে দাঁড়াবে তোমার 100 নাম্বারের কোশ্চেন, 100টা কোশ্চেন থাকবে। কিন্তু খেলাটা হচ্ছে স্যার এখানে 90 মিনিট তোমার হাতে টাইম রয়েছে। কত মিনিট টাইম আছে স্যার? 90 মিনিট টাইম আছে। 90 মিনিট স্যার টাইম আছে। তো 90 মিনিট টাইমটা মানে তোমার হাতে টাইম আছে স্যার 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা টাইমের মধ্যে তোমাকে 30টা অঙ্ক এবং 30টা রিজনিং করতে হচ্ছে। এবার তুমি পেরে ধরে বসে বসে অঙ্ক প্র্যাকটিস করো। একটা অঙ্ক করতে তোমার 5 মিনিট লেগে যায় স্যার। 30-60খানা অঙ্ক রিজনিং করতে গিয়ে তুমি যদি 5 মিনিট করে নাও, ভেবে না কত ঘন্টা নিলে? 3 ঘন্টা নিয়ে নিলে। সেখানে 1.5 ঘন্টা মানে অর্ধেকের মধ্যে তোমাকে জিকেও করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, ম্যাথও করতে হবে, রিজনিংও করতে হবে। সুতরাং অত না ওই বুড়ো গরুর মতো শুয়ে শুয়ে পড়াশোনা করলে চলবে না স্যার। তোমাকে একদম কচি বাছুর মতো লাফালাফি করতে হবে। যতই তোমার বয়স হয়ে যাক, তুই চাকরি পেতে হয় স্যার, রেলের চাকরি, একদম তরতাজা, মানে যোদ্ধার মতো করে লড়াই করতে হবে, কিচ্ছু করার নেই। তোমায় যদি পড়াশোনার লাইনে থাকো তাও ভালো, আর যদি না থাকো তাও ভালো, তোমাকে লড়তে হবে ওই একই রকম ভাবে, কিচ্ছু করার নেই। রেলের চাকরি বা যে কোনো চাকরি এত সহজ নয় স্যার। তো বি জেনুইন, বি সিরিয়াস। এই পরীক্ষা পাশ করতে গেলে যে কোনো স্তর পাশ করতে তোমার লাগবে স্যার কি? টাইম আর স্পিডের খেলা। যে যত ঠিকঠাক ভাবে কম সময়ে অ্যাকুরেসি মেনটেন করে বেশি সংখ্যক অ্যান্সার করতে পারবে, ঠিকঠাক ভাবে স্পিড গেইন করতে পারবে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমাকে সেরকম ভাবেই পড়াশোনা করতে হবে। তারপরেও অনেক চব্য আছে, আমি কি বলছি সেটা বলছি। এই একটা ধাপ পাশ করা তো হলো কোনো রকম ভাবে, তারপরে স্যার তোমার আসবে সিবিটি টেস্ট 2, অর্থাৎ টায়ার 2 এক্সাম আসবে, অর্থাৎ মেন্স এক্সাম আসবে। এই মেন্স পরীক্ষায় ঠিক একই রকম ভাবে তাকিয়ে দেখো, আগে এখানে সেম নাম্বার ডিভিশন ছিল, কিন্তু এই বছর থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে চাপটা বাড়ানো হয়েছে। এবারে জিকে থাকবে তোমার 50টা কোশ্চেন, তার মানে আরেকটু স্পিড গেইন করতে হবে, 10খানা কোশ্চেন বেড়ে গেল। আগে ছিল 40টা, এখন হয়েছে 50টা। ম্যাথমেটিক্স 35টা করতে হবে, মানে আগে ছিল 30টা, 5খানা বেড়ে গেল। জেনারেল ইন্টেলিজেন্স 35টা করতে হবে, মানে আগে ছিল 30টা, এখন করতে হবে 5টা, আরো বেশি বেড়ে গেল। টোটালটা দাঁড়ালো কত স্যার? 120 নাম্বার। তাহলে ভেবে দেখো, এরও টাইমিং কিন্তু তোমার 90 মিনিট বা 1.5 ঘন্টা সময় দিচ্ছে, এরও কিন্তু 1.5 ঘন্টা সময় দিচ্ছে। সুতরাং স্যার এখানে তোমাকে কোশ্চেন যে খুব টাফ দেবে তা কিন্তু নয়। অনেক লোকজন, অনেক কোচিং সেন্টার প্রচুর ভুলভাল কথা বলছে। আবার বলছি, যা খেলা হবে কনসেপ্টের ওপর,
যারা ধরে 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 চ্যাপ্টার ধরে ধরে প্রতিটি বিষয় ঠিকঠাক করে শিখছে এবং মক দিয়ে দিয়ে প্র্যাকটিস, তাদের জন্য খেলা। এখানে কঠিন কোশ্চেন দেবে স্যার, ভয় খাইয়ে খাইয়ে, ভয় খাওয়ানোর কোনো জায়গা নেই। ঠিকঠাক করে পড়ো, ঠিকঠাক করে প্র্যাকটিস করো, তাহলেই বমি করতে পারলে রেজাল্ট আসবে। সহজ কথাবার্তা। আবার অনেক জায়গায় তো হচ্ছে 200 টাকাতে যে ছেলে কোনোদিন টেট পরীক্ষা পাস করতে পারেনি, সে ছেলে কি করে দিচ্ছে, রেলের পড়া পড়িয়ে দিচ্ছে গ্রামাঞ্চলে। পাড়ায় পাড়ায় দুয়ারে কোচিং তৈরি হয়ে গেছে এখন, ভুল ভালোভাবে পড়াচ্ছে, যে কোনোদিন নিজে পাস করতে পারেনি বা পরীক্ষা দেয়ওনি। অনেক স্যাররা হয়তো নিজেরাও পাস করতে পারেন না, বা তার সাবজেক্টে কমন থাকে, বাট এরা নিজেরাও পাস করতে পারে না, পরীক্ষা দেয়ও না, তারা পড়ানো শুরু করে দেয়। মন দিয়ে শোনো, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো, নাহলে ভুলভাল হয়ে যাবে কিন্তু। সেটা কি, এখানেও তোমার এখান থেকে তোমার ওই একই টাইম তোমার কিন্তু 20 নাম্বারের কোশ্চেন আরো বেশি অ্যাটেম্প করতে হবে। তার মানে এখানেও আরো বেশি করে অ্যাকুরেসি উইথ স্পিড ম্যাটার করবে। এই পরীক্ষা দুটো ক্র্যাক করার পর এই যে পদগুলো তুমি একটু আগেই দেখছিলে, ক্লার্ক 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 টাইপিস্ট, সেখানে তোমার পোস্টের জন্য কি লাগবে, টাইপিং টেস্ট হবে, কম্পিউটার বেসড টাইপিং টেস্ট হবে। যারা হিন্দি এবং ইংরেজিতে টাইপিস্ট করতে পারবে, সেটা শেখানো যায়, লোকজন ট্রেনিং দেয়, সেটা পাস করা যায় আর কি। তো টাইপ টেস্ট হবে। আর যেসব এএসএম রয়েছে, মানে স্টেশন ম্যানেজার ফ্যানেজার রয়েছে, তাদের জন্য স্যার রয়েছে সাইকো টেস্ট, অর্থাৎ সেখানে নন ভার্বাল জিআইটিআই দিয়ে কোশ্চেন করা হয়, সেগুলোকে অ্যাটেন্ড করতে হয়। হোয়াট এভার, আগে তো প্রিলি এবং মেন পাস করতে হবে, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমার জয়নিং লেটার আসছে। সুতরাং এবং পরীক্ষাটা কিন্তু খুব দেরি করে হবে না, তাড়াতাড়ি করেই হবে প্রতিটা পরীক্ষা। সুতরাং 1.5 বছরের মধ্যে হয়তো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, বা 2 বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। সুতরাং যে আজ থেকে ঠিকঠাক করে পড়বে, দেখা গেলো 2 বছর পর সে কিন্তু চাকরিটা পাবে। তো মন দিয়ে পড়াশোনা প্রস্তুতি নেওয়াটা খুব দরকার। এবার স্যার, একটু আগেই বলছিলাম স্যার জোন অনুযায়ী ঠিক করতে হবে। কেন জোনের কথা বলছিলাম, দেখে নাও দেখে নাও। দেখো, এই আহমেদাবাদ থেকে শুরু করে আজমের, এলাহাবাদ করে হয়ে হয়ে তোমরা নিশ্চয়ই যারা পড়াশোনা করছো তারা জানো যে তিরুবনন্তপুরম, এই সবটা মিলিয়ে টোটাল 21খানা রেলের জোন আছে। কতগুলো জোন আছে স্যার? টোটাল 21খানা রেলের জোন রয়েছে। এবং তুই তাকিয়ে দেখো, তাহলে আগের বারে 2019 সালে যে পরীক্ষাটা লাস্ট হয়েছিল আরআরবি এনটিপিসি, সেখানে ওই যে বললাম টায়ার 2, এই যে টায়ার 2 বললাম, এই টায়ার 2 পরীক্ষাটা যারা পাশ করতে পেরেছে সেই সংখ্যা শর্টলিস্ট অনুযায়ী দেখানো যাচ্ছে কাট অফ কত উঠছে। দেখো, যদি আমি 1-2টো উদাহরণ দিই, ধরো আমরা যারা পশ্চিমবঙ্গের আশপাশে দিয়ে থাকি এবং পশ্চিমবঙ্গে বাস করছি, মূলত তোমরা অনেকেই আসাম থেকে ফোন করেছো, অনেকেই ত্রিপুরা থেকে ফোন করেছো, পশ্চিমবঙ্গের লোকজন তো ভুরি ভুরি ফোন করছো বা পড়াশোনা করছে। এটা এই নিয়ে 3 নম্বর ব্যাচ চলছে আমাদের, হোয়াট এভার, অনলাইনের 3 নম্বর ব্যাচ চলছে, আর অফলাইনের জন্য তো নয়াটি আমাদের আছেই। যাই হোক, তো যে বিষয়গুলো তোমরা বলছো সেটা বিষয়টা কি, তোমরা ফার্স্টেই স্যার বলছো স্যার আমি আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করবো, আমি স্যার মালদাতে ফর্ম ফিল আপ করবো, নাকি স্যার আমি আরআরবি গুয়াহাটিতে করবো, না শিলিগুড়িতে স্যার করবো। তাকিয়ে দেখ বাবা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আরআরবি কলকাতা যদি উদাহরণ নিই, আরআরবি কলকাতা স্যার, এটা আরআরবি কলকাতাতে সিবিটি 2-তে মানে টায়ার 2-তে পাস করেছিল 21,123টা। এবার এর মধ্যে জেনারেলদের কাট অফ আসছে 79.5, এরকম ভাবে ওবিসি, এসসি, এসটি। তাকেই দেখ পরেরটাই, আরআরবি মালদা কাট অফ কত, 61.87, তারপরে গুলো আরো কম। তার মানে ভাব, যে ছেলেটি আরআরবি কলকাতার জন্য লড়াই করতে নেমেছে, সেই পোস্টের জন্য 79 মানে 79.5 মানে প্রায় 80 নাম্বার, যাকে মাধ্যমিকের ল্যাঙ্গুয়েজে কি বলি, লেটারে মার্কস পেয়ে পাস করবে, চাকরি পাবে। সেই ছেলেটি মালদায় পরীক্ষা দিলে 61 নাম্বার পেলে পাস করে যাচ্ছে। এবার স্যার ব্যাপার আছে, কলকাতাতে যতগুলো স্যার ভ্যাকান্সি থাকবে, সেটা কিন্তু অন্য অন্য জায়গায় ভ্যাকান্সি থাকবে না। মানে বিভিন্ন জোন অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি ডিফারেন্ট ডিফারেন্ট, আবার ফর্ম ফিল আপের চাপটাও ডিফারেন্ট ডিফারেন্ট, সেই অনুযায়ীও কিন্তু কাট অফটা নির্ভর করে। সুতরাং এই যে প্রিভিয়াস কোন জোনে কত লোক পাস করছে, কত ফর্ম ফিল আপ হচ্ছে, কত কাট অফ উঠছে, আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি, আমি জেনারেল না এসসি না এসটি, তাহলে এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। কারণ তোমরা জানো মানে প্রকৃত যে ফর্মটা বেরিয়েছে, প্রকৃত যে নোটিফিকেশনটা বেরিয়েছে, তোমরা যদি পার্টিকুলার অফিসিয়াল মানে ওয়েবসাইটে চলে যাও, তুমি দেখতে পারবে পুরো জোন অনুযায়ী বিভিন্ন পোস্টের পুরো ক্যাটাগরি অনুযায়ী দেয়া আছে কতগুলো সিট, এসটির জন্য কতগুলো সিট, এসটির জন্য কতগুলো সিট, জেনারেলের জন্য কতগুলো সিট, ওবিসির জন্য পুরো ভাগ ভাগ করে করে ছকে ছকে পুরো 25 পৃষ্ঠার একটা পুরো নোটে আছে। তো ওটা পুরোটা ভালো করে স্টাডি করতে হয় যে কোন জোনে কোন পোস্ট প্রেফারেন্সে কিরকম ভ্যাকান্সি, এবং সেই অনুযায়ী এটাকে ম্যাচ করাতে হবে, করে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হয়। এই ব্যালেন্সটা দরকার স্যার।
ঠিক আছে, এইগুলোকে বুদ্ধি করে করতে হবে। এইটাই বলছিলাম যে জোনটাই যেমন কাট নির্ভর করবে তেমন ভ্যাকান্সিটাও নির্ভর করবে। তোমার যদি ভ্যাকান্সি না থাকে তোমার পোস্টে, তাহলে লাভটা কি? কাট অফ কমিয়ে গিয়ে লাভটা কি হবে? ঠিক আছে, তো এটাও একটা ব্যাপার থাকবে। এবার চলে আসি স্যার, ফর্ম তো ফিল আপ স্যার করে ফেললাম, এবার স্যার আমরা পড়াশোনাটা করব কি? তা কি দেখ, যারা যারা হয়তো অনেকদিন ধরেই বাবা এসএসসি, সিজিএল, এইচএস লেভেল, এমটিএস দিচ্ছিস, তারা রেলের চাকরি চাইছিস, এবং এমন অনেকেও হয়তো আছে যারা আইটিআই অ্যাপ্রিসিভ করে রেল চাকরি করে, তারাও হয়তো চেষ্টা করবে যে স্যার আমি এনটিপিসি পরীক্ষা দিয়ে এটা আর একটু বড় পদ পাবো, আর একটু ভালো লাইফ আমার ডিমান্ড করছি আমি। তো রেলের যারা কাজ করছে ছোটখাটো পোস্টের কাছে, তারাও তো বড় লাইফ চাইবেই, তারাও তো এই পরীক্ষাটা বসবে, তারা তো আরও সিনসিয়ার। সুতরাং যারা সিনসিয়ার অ্যাসপিরেন্ট, ওই উজবুক দুমদারাক্কা চলে আসলাম রেলের পরীক্ষা বেরিয়েছে বলে ওদের জন্য কথা বলছি না আমি, যারা সিনসিয়ার অ্যাসপিরেন্ট তোমরা যারা দেখছো, চাকরিটা মূলত সত্যিই চাইছো এবং সত্যিই লড়াই করছো, তারা দেখে নাও ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে স্যার ম্যাথ থেকে, ম্যাথের ওয়েটেজ দেখো স্যার, ম্যাথের ওয়েটেজ দেখো কোন চ্যাপ্টার থেকে বেশি করে কোশ্চেন দিচ্ছে। এবার এটাও সত্যি কথা বলে রাখছি, এটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা মার্কসের ডিস্ট্রিবিউশন। কারণটা কি, তোমার ভাগ্যে বেশি করে অ্যারিথমেটিক দেবে না তোমার ভাগ্যে বেশি করে জিওমেট্রি দেবে তার কোনো ঠিক নেই। তোমার ভাগ্যে বেশি করে ইতিহাস দেবে না তোমার ভাগ্যে বেশি করে মানে ভূগোল দেবে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স দেবে তার কোনো ঠিক নেই। তার কারণ অনেকগুলো শিফটে এবং অনেকগুলো দিনে পরীক্ষা হয়। 2019-এ যে এক্সামটা আরআরবি লাস্ট নিয়েছিল এনটিপিসির জন্য, সেখানে প্রায় 30খানা শিফটে পরীক্ষা হয়েছে। 30খানা শিফটে প্রায় 30খানা মতো যদি কোশ্চেন থাকে, তাহলে 900খানা কোশ্চেন পেপার তৈরি হয়েছে। 900খানা কোশ্চেন পেপার নিশ্চয়ই সমান সমানভাবে কিন্তু ইতিহাস, ভূগোল, সায়েন্স ডিস্ট্রিবিউট করা ছিল না। তো কারোর ভাগ্যে দেখা গেল সায়েন্স থেকে কোশ্চেন বেশি এসছে, কারোর ভাগ্যে দেখা গেল ইতিহাস থেকে বেশি কোশ্চেন দিয়েছে, কারোর ভাগ্যে দেখা গেল কারেন্ট অ্যাফেয়ার্স বেশি কোশ্চেন দিচ্ছে। কারণ এক একজনের তো এক একটা দিনে এক একটা শিফটে পরীক্ষা হচ্ছে, দেখা গেল মর্নিং, কখনো ডে, কখনো ইভিনিং শিফটে পরীক্ষা হচ্ছে। সুতরাং 3-4টা কোনো শিফট থাকলে সেখানে কিন্তু তোমার কোশ্চেন তোমার ভাগ্যে কি দেবে তার কোনো ঠিক নেই, তাই প্রতিটা বিষয়কে ঠিক করে পড়াতে হবে। আবার এখানে বলছি গেম চলছে মার্কেটে স্যার, গেম চলছে। কি গেম চলছে? অনেক সায়েন্সের স্যার বলছে রেলের চাকরি মানেই সায়েন্স থেকে কোশ্চেন দেবে। তোমার ভাগ্যে যদি সায়েন্স থেকে কোশ্চেন না দেয় তুমি কি করবে? হে, দেখা গেলো ইতিহাস থেকে কোশ্চেন দিয়ে দিল। তোমার ভাগে দেখা গেলো ইতিহাস থেকে কোশ্চেন বেশি করে দিল না, কম্পিউটার রিলেটেড কোশ্চেন বেশি করে দিয়ে দিল। তোমার ভাগে দেখা গেলো শুধু ভূগোল থেকে কোশ্চেন দিল, তোমার ভাগে দেখা গেলো শুধু পয়েন্ট থেকে কোশ্চেন দিল। এসছে তো, আমি দেখে দিচ্ছি এসছে কি এসেনি নাম্বার ডিভিশন করে। সুতরাং স্যার তোমাকে সমস্ত বিষয় মন দিয়ে পড়তে হবে, এবং যেহেতু ন্যাশনাল লেভেলের পরীক্ষা, প্রচুর রকমভাবে প্রচুর ছেলেপুলে পরীক্ষা দেবে, সুতরাং সেখানে কনসেপ্ট মানে থিওরির সঙ্গে সঙ্গে বারবার করে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, মক টেস্ট, এমসিকিউ, র্যান্ডম প্র্যাকটিস, র্যান্ডম রিভিশন মারতেই হবে চাকরিটা পাওয়ার জন্য, কারণ স্পিড আর কনসেপ্টের খেলা, আগেই বলেছি। সুতরাং ম্যাথ দেখে নাও, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে স্যার কোশ্চেন আসছে অন অ্যান্ড অ্যাভারেজ দুটো, এবং সেটাও স্যার থাকছে মোটামুটি মডারেট স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকছে, খুব কঠিন অঙ্ক দিচ্ছে না, মডারেট স্ট্যান্ডার্ডের কোশ্চেন দিচ্ছে, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি হারের সুদটা। মেনসুরেশন থেকে কোশ্চেন থাকছে স্যার দুটো করে, যেটা কিন্তু খুব ইজি লেভেলের কোশ্চেন থাকছে। রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত, এখান থেকে স্যার কোশ্চেন থাকছে তোমার 3টে করে ইজি লেভেলের কোশ্চেন থাকছে। আমি তোমাকে বলেছি কোশ্চেন কিন্তু ইজি আসবে, বাট লেন্দি করবে, যেখানে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যারা প্র্যাকটিস করে তারা কিন্তু মেরে বেরিয়ে যাবে। সুতরাং টাইম ম্যানেজমেন্টের খেলা এটা। হাইট অ্যান্ড ডিস্টেন্সে দেখা যায় দেখো 2 করে কোশ্চেন, ইজি টু মডারেট থাকছে। প্রফিট লস, লাভ ক্ষতির অঙ্ক, ইজি টু মডারেট। জিওমেট্রি তোমার থাকবে 2 করে, ইজি টু মডারেট। নাম্বার সিস্টেম 4টে করে থাকছে, নাম্বার সিস্টেম 4টে করে থাকছে স্যার। স্যার এটা থাকছে কতক্ষণে, কত কিরকম টাইপের? ইজি টু মডারেট টাইপের থাকছে। সিম্পলিফিকেশন বা সরল অঙ্ক 3টে থাকবে, ইজি টু মডারেট। টাইম অ্যান্ড ওয়ার্ক স্যার 2 করে থাকছে মোটামুটি, ইজি টু মডারেট। স্ট্যাটিস্টিক্সের অঙ্ক থাকছে স্যার 1টা করে, ইজি থাকছে। টাইম স্পিড আর ডিস্টেন্সের অঙ্ক তোমার থাকছে 2খানা করে, ইজি থাকছে। অ্যাভারেজের অঙ্ক 1টা থাকছে, ইজি থাকছে। আর ডেটা ইন্টারপ্রিটেশন বা ট্যাবুলার বলা হয় 3টে থাকছে, ইজি টু মডারেট থাকছে। তার মানে তুমি দেখো একটাও বলা হচ্ছে না কিন্তু কঠিন অঙ্ক থাকছে, হার্ড অঙ্ক একটাও বলা হচ্ছে না, বলা হচ্ছে সহজ থেকে মাঝারি লেভেলের অঙ্ক থাকছে। সুতরাং কঠিন অঙ্ক নয়, লেন্দি অঙ্ক, টাইম ম্যানেজমেন্টের খেলা। আবার বলছি টাইম ম্যানেজমেন্টের খেলা, তো কনসেপ্ট ঠিক করতে পারলে আর স্পিডে করতে পারলে তুমি কিন্তু চাকরিটা পাবে। সুতরাং টাইম ম্যানেজমেন্টের খেলা, বারবার করে বলছি। পরেরটা দেখো, পরের স্ট্র্যাটেজি দেখে নাও কি করে পাস করতে হবে। এটা হচ্ছে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এ যাকে বলি। তাকেই দেখো, কোডিং ডিকোডিং 4টে করে মোটামুটি কোশ্চেন আসছে,
ইজি লেভেলের আসছে। স্টেটমেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকছে একটা করে, ইজি টু মডারেট। ভেন ডায়াগ্রাম স্যার 3টে করে থাকছে স্যার, মডারেট। পাজেল বা লাইনার থাকছে তোমার স্যার 3টে করে, ইজি লেভেলের থাকছে। ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক আছে 4টে করে থাকছে, মডারেট লেভেলের। স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন 2খানা করে থাকছে মোটামুটি, মডারেট লেভেলের। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন তোমার থাকছে 2খানা করে, ইজি টু মডারেট। সিলোজিজম তোমার থাকছে 3টে করে, ইজি টু মডারেট। অ্যানালজি তোমার থাকছে 3টে করে, ইজি থাকছে। ম্যাথামেটিক্যাল অপারেশনস মানে অঙ্ক বেস যেগুলো জিআই হয় সেটা তোমার থাকছে কি 4টে করে, মডারেট লেভেলের। আর অড অ্যান্ড আউট থাকছে তোমার, অড ওয়ান আউট একটা করে, ইজি টু মডারেট। তার মানে এখানে এটাও কিন্তু হার্ড লেভেলের নয়, এটাও ইজি টু মডারেটই খেলা হচ্ছে। তবে জিআইটা একটু মডারেটের পরিমাণ বেশি, সহজের পরিমাণ একটু কম। তার মানে স্যার এখানে তোমাকে টাইম বেশি নেবে, খুব সহজেই উত্তর করে ফেলতে পারবে না, ভুল হওয়ার চান্স রয়েছে। সুতরাং এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জায়গা থাকছে বেশি করে। তারপরে তো স্পিড আছেই, বাট হার্ড থাকছে না কিন্তু। দেখানোর প্রশ্ন এটাই। এবার স্যার চলে আসো, গল্প হচ্ছে জিকেতে। কারণ যারা চাকরি পায় ম্যাক্সিমাম লোকজন অঙ্ক আর রিজনিং, যেহেতু 30-30-60 নাম্বার, তারা অঙ্ক রিজনিংয়ে জোর দেবে। আর জিকেতে কোনো রকমভাবে সায়েন্সটুকু পড়বে আর কারেন্ট অ্যাফেয়ার্সটুকু পড়বে, বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। বাদ বাকি স্যার বিষয়গুলো তো কেস খাই দেবে। তুমি কষ্ট করে অঙ্ক করবে, রাইট ঠিক নাম্বার। তুমি কষ্ট করে রিজনিং করবে, রাইট ঠিক নাম্বার। তারপরে তুমি কষ্ট করে জিকে করবে, ইকিরমিকি 4টে অপশান, ইকিরমিকি 4টে করে মারবে, আনতাবড়ি মারবে, নেগেটিভ খাবে, বাড়ি চলে আসবে, কষ্টের উপার্জনটা জল চলে যাবে। তো সুতরাং স্যার এখানে তোমার গেম খেলতে হবে। কি করতে হবে স্যার? এখানে হচ্ছে হিস্ট্রি, 7খানা করে কোশ্চেন আসছে মডারেট লেভেলে। এখানে বলে দেওয়া ভালো, এই হিস্ট্রি কিন্তু শুধুমাত্র অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডাইভাল হিস্ট্রি বা ভারতের জাতীয় সংগ্রাম যাকে বলি তা কিন্তু নয়। এর মধ্যে সঙ্গে সঙ্গে এগুলোর সঙ্গে ইনক্লুড রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি। যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা তো প্রত্যেকে করছো, তোমরা নিশ্চয়ই জানো একটা 7-8-এর দিকে ওই থাকে না ইউরোপের হিস্ট্রি টিস্ট্রি, যেমন ফ্রেঞ্চ রেভলিউশন, জার বিপ্লব, এসব থাকে। সেইগুলোকেও অলবিস্তর পড়তে হবে স্যার, এটা সিলেবাসের মধ্যে রয়েছে। তার মানে স্যার এই হিস্ট্রি বলতে অ্যানশিয়েন্ট বা প্রাচীন ভারতের ইতিহাস, মেডিয়াভেল বা মধ্যযুগের ইতিহাস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ভারতের ইতিহাস, আর তার সঙ্গে ওয়ার্ল্ড হিস্ট্রিও লাগছে। করে মডারেট লেভেলে কোশ্চেন করছে হিস্ট্রি থেকে 7খানা, অন অ্যান অ্যাভারেজ বলছি। তোমার ভাগ্যে কিন্তু তার কোনো গ্যারান্টি নেই। জিওগ্রাফিও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফিও ইনক্লুড, সবটা মিলিয়ে। যেমন তোমাকে দুম করে বলতে পারে যে গালফ অফ অডেন এটা কোথায় অবস্থিত, বা তার দক্ষিণ দিকে কোন দেশ রয়েছে, বা কোন কোন দেশের মাঝখানে গালফ অফ অ্যাডেন রয়েছে। সুতরাং ওয়ার্ল্ড টিজিকেও বলতে পারো, ওয়ার্ল্ড জিওগ্রাফি বলতে পারো। সুতরাং এই জায়গাগুলো পড়তে হবে। তাহলে স্যার কোশ্চেন থাকছে তোমার মোটামুটি একটা করে ইজি লেভেলের। পলিটি, অনেকে ভাবে স্যার আমি রেলের পরীক্ষা দেবো, সংবিধান পড়ে কি করব। দেখো কোশ্চেন স্যার 2টো করে থাকবেই, ঠিক আছে, থাকছে অন অ্যান অ্যাভারেজ, এসছে আর কি আগের বারের হিসাব অনুযায়ী আর কি, বিভিন্ন সেট অনুযায়ী। স্ট্যাটিক জিকের থেকে থাকছে স্যার এই যে নাচ গান, ট্রাইবাল গ্রুপ, হ্যান ত্যান থেকে মোটামুটি 2টো করে কোশ্চেন থাকছে মডারেট লেভেলের। ইজি কোশ্চেন হচ্ছে না, একটু পেঁচিয়ে দিচ্ছে কোশ্চেনটা। দেখা গেলো বললো যে সাম্প্রতিককালে এমন একজন ব্যক্তি মারা গেছে, তিনি কবে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন বা কবে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে পেছন দিক দিয়ে নিয়ে যাবে। সুতরাং একটু ডিফিকাল্ট করে দিচ্ছে ঘুরিয়ে। বায়োলজি 7খানা কোশ্চেন থাকছে স্যার, ইজি টু মডারেট। কেমিস্ট্রি 2টো কোশ্চেন থাকছে স্যার, ইজি টু মডারেট। ফিজিক্স 4টে কোশ্চেন থাকছে স্যার, ইজি টু মডারেট। কম্পিউটার থেকে তোমার সাথে থাকছে তোমার 4টে করে কোশ্চেন, ইজি টু মডারেট। আর স্যার সব থেকে বড় গেম স্যার কারেন্ট অ্যাফেয়ার্স। সাম্প্রতিককালের ঘটনাটা কবেকার সাম্প্রতিক ধরবে ওরা কে জানে। 2022 সালেরটা সাম্প্রতিক বলতে পারে, 23 সালটাও বলতে পারে, 24 সালটাও বলতে পারে। বাট মোটামুটি যারা আমরা পড়াই তারা গল্প জানি প্রত্যেকে কীরকম কতখানি পড়তে হয়। সুতরাং এখানে কিন্তু 11টা কোশ্চেন অন অ্যান অ্যাভারেজ থাকছে ইজি টু মডারেট লেভেলের। সুতরাং স্যার এইটা দেখতে গেলে তুমি দেখতেই পাচ্ছ সমস্ত বিষয়গুলোই কিন্তু জিকেতে পড়তে হচ্ছে। এবং আবার বলছি, এই খেলাটা তোমাকে আফটার অল চাকরি পাওয়াবে। হ্যাঁ, ম্যাথ জিআই নাম্বার তুলতে হবে, কিন্তু এখানেও তোমাকে শিওর শর্ট সঠিক অ্যান্সার করতে হবে, মানে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, নাহলে নর্মালাইজেশনে তোমার নাম্বার কমে যাবে। তো সুতরাং স্যার এখানে তোমাকে ঠিকঠাক করে কনসেপ্ট এবং মক দিয়ে উদ্ধার করতে হবে। তার মানে 2টো জিনিস কি, এক কনসেপচুয়াল বা থিওরি পড়াশোনা, আর 2 স্যার কি, 2 হচ্ছে প্রপারলি তোমাকে
কনসেপ্টে যারা শিখলে সেটাকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস সেট ধরে এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালিসিস করতে হবে, সঙ্গে মক টেস্ট রিভিশন ছাতু করে ফেলা, পড়া করা, প্রত্যেক পরীক্ষা হলে আফটার অল কি যা তারপরে গিয়ে স্বপ্ন সত্যি হলেও হতে পারে। ঠিক আছে, ওই হয়েই যাবে এরকমটা ভাবার কারণ নেই। আর লেখা পরীক্ষা তোমার ভাগ্য, লেখা পরীক্ষা পাশ করতে যদি পারোনি তাহলে তুমি তোমার মতো করে লয়াল হতে পারোনি। তুমি ভাবছো তোমার গার্লফ্রেন্ড লয়াল হবে, তোমার বয়ফ্রেন্ড লয়াল হবে, আর তোমার জীবন নিয়ে তুমি লয়াল নও, তাহলে তুমি ভাবো কি করে তোমার জীবনে বাদ বাকি লোকজন সবসময় লয়াল থাকবে? হে, তুমি যদি তোমার জীবনে সত্যি করা হতে চাও, সৎ হতে চাও, সৎ হওয়ার চেষ্টা করো, নিজের সাথে নিজের, স্বার্থপর এখানে হও, নিজের সাথে নিজের ভবিতব্য তৈরি করার চেষ্টা করো, লয়াল হও। আর তোমার যদি মনে হয় যে স্যার এত চব্য, এতগুলোকে স্যার কারোর আন্ডারে থেকে কারোর প্রেশারে থেকে স্যার আমি পড়বো, তুই যদি দূরবর্তী স্টুডেন্ট হও, যারা আসাম থেকে দেখছো, যারা ত্রিপুরা থেকে দেখছো, যারা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মানে পশ্চিমতম প্রান্ত থেকে দেখছো, দূরবর্তী এলাকা থেকে যারা দেখছো, দূরবর্তী এবং দেখা গেল অনেকে ফোন করছো, ভর্তি হচ্ছ, যারা কর্মরত স্টুডেন্ট, প্রাইভেট সেক্টরে বা অন্য গভর্নমেন্ট সেক্টরে কাজকর্ম করছো বা রেলে চাকরি তোমার স্বপ্ন ছিল, যারা কর্মরত এবং দূরবর্তী স্টুডেন্ট, তাদের জন্য বলছি আমরা বাংলা ভাষাতে এবং ইংরেজি ভাষাতে মিলিয়ে নোটপত্র দিই। ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা ভাষা, পড়ানোটা বাংলা ভাষা দিই, যেমন করে ভিডিওটা করছি সেরকমভাবেই আমরা পড়াই। সুতরাং যারা যদি পড়তে চাও, অনলাইন ক্লাস কিন্তু রুটিন দেওয়া আছে। দামরা হলে মুশকিল, চাকরি পাবে, মাইনা পাবে, তারপর তুমি দামরাগিরি দেখাও। আর তোমার যদি মনে হয় যে স্যার না, মাইনা তো পাইনি, চাকরি তো পাইনি, সুতরাং আপনি যা বলবেন, আপনি যা রুটিন দিচ্ছেন সেই রুটিন মেনটেন করে পড়াশোনা করবো, দরকার নেই আমার কাছে পড়তে হবে না, তুমি অন্য জায়গায় পড়ো। বাট তোমার যদি মনে হয় রুটিনটা খুব দরকার জীবনে, রুটিনটা স্ক্রিনশট তুলে নাও, তুলে নাও যে কোন দিনকে কি পড়াশোনা করবে। এই রুটিন মেনটেন করে প্রত্যেক দিন দেখো 7 দিনে রুটিন দেওয়া আছে, 7 দিন। অনেকে বলছে স্যার আমি অঙ্কে খুব দুর্বল, আমরা জানি ভালো করে এই রেলের পরীক্ষা শুনে অনেক ছেলে মেয়ে স্বপ্ন থেকে চলে আসবে, কিন্তু তাদের ফাউন্ডেশন খুব দুর্বল। তার জন্য দেখো স্যার 4টে করে অঙ্ক দিচ্ছি, আরো হয়তো অঙ্ক বাড়বে, 4টে করে এক সপ্তাহে অঙ্ক দিচ্ছি, 4টে করে অঙ্ক ক্লাস। এইরকম ভাবে জিকে সায়েন্স রিজনিং সমস্তটা বিষয় বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে প্রত্যেক দিন ক্লাস থাকছে। অন্তত মিনিমাম তুমি কিন্তু 2টো করে ক্লাস পাচ্ছই সপ্তাহে, সঙ্গে সঙ্গে মক টেস্ট থাকছেই। তো প্রতিটা ক্লাসে শুধু আসো, স্যাররা ম্যাডামরা কি পড়াচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, আর বমি করে দাও, মানে পড়াটা তৈরি করে ফেরত দাও। পড়া কি করে তৈরি করতে সেটা দায়িত্ব আমাদের, শুধু পড়াটা আসো, প্রতিদিন ক্লাসে আসো। তা যদি ইনকেস সমস্যা হয় তাহলে রেকর্ডটা দেখে নাও আমাদের অ্যাপ থেকে, আর প্রস্তুতিটা নাও। তার জন্য স্যার কি করবে, তলায় যে স্ক্রল যাচ্ছে দেখো এক্সাম কমরেড অ্যাচিভার্সিটি, সেই নাম্বার, একটা নাম্বার যাচ্ছে, আমাকে সেই নাম্বারে নিজের নাম এবং রেল, যদি তুমি অনলাইন পড়তে চাও, এটা অনলাইনে রুটিন কথা বললাম, অনলাইনে রুটিন এটা, তাহলে তুমি আমাকে তোমার নিজের নাম এবং রেলওয়ে অনলাইন বলে এটা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে ডিটেলটা কীভাবে পড়াশোনা করতে হবে সেটা ডিটেলটা পাঠিয়ে দেবো, কীভাবে ভর্তি হবে সেটা ডিটেলটা পাঠিয়ে দেবো। আর তুমি যদি এবার প্রশ্ন হয়, তুমি যদি মনে করো যে স্যার পশ্চিমবঙ্গের আমি স্যার নৈহাটি অঞ্চলের আশপাশে থাকি, নৈহাটি অঞ্চলের আশপাশে আমি বসবাস করি, শ্যামনগর, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, এইদিকে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এইদিকে হাবড়া, তুমি যদি নৈহাটি অঞ্চলে 30, 40, 50 কিলোমিটার আশেপাশে থাকো, যাতায়াত করতে তোমার বেশি সময় লাগছে না, সেখানে রেলের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে নেক্সট উইক থেকে, তো সেখানে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। অলরেডি স্যার আমাদের ছাত্রছাত্রী চাকরি পায়, আমরা স্যার ফাও কথা বলি না স্যার, আমাদের যেমন স্যার ম্যাডামরা চাকরি পেয়েছে, সুরজিৎ স্যার যেমন চাকরি পেয়েছে, তেমনভাবে স্যার তারা চাকরি করতে করতে পড়াচ্ছে, তেমনভাবেই স্যার আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাপারে চাকরি পায়, ফাও কথা বলি না, আমরা নিজেরাও চাকরি পেয়ে দেখানো আছে আর চাকরি পেয়েও দেখাই। তোমার যদি মনে হয় স্যার অফলাইনে তোমাদের শুক্র শনি রবিবার করে ক্লাস হয়, 2 বা 3টে করে ক্লাস হবে, সেখানেও রুটিন ফিক্স থাকবে, তাহলে সেখানে যোগাযোগ করে নিতে পারো নৈহাটি ব্রাঞ্চের জন্য। আর তুমি যদি স্যার দূরবর্তী স্টুডেন্ট হও, যদি তুমি দূরের থেকে দেখো বা কর্মরত স্টুডেন্ট হও, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার পর 7 PM থেকে রাত্রি 10টা PM এর মধ্যে দেখতে পাচ্ছ স্যার আমাদের রুটিন কিন্তু ফিক্সড রয়েছে, রুটিন ফিক্সড, টাইম ফিক্সড, স্যাররাও জানে কোন সময় ঢুকবো, স্টুডেন্টও জানে কোন সময় ঢুকবো। সুতরাং তুমি যদি পড়া তৈরি করে বমি করতে পারো, করে নিতে পারো, আদায় করে নাও ভাই, ঠিক আছে। রুটিন ফিক্সড, মানে কোনো চব্য করে পড়াশোনা হয় না, কারণ জানি একটা বড় পাহাড় ডিঙোতে গেলে ডিসিপ্লিন লাগবে। সুতরাং তুমি কিন্তু এই অনলাইন রেলওয়ে অনলাইন এক্সপ্রেস ব্যাচ জয়েন করতেই পারো। ক্লাসের মেয়াদ ধরে নিচ্ছি পরীক্ষাটা হবে এপ্রিল মে মাস নাগাদ, 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে। ইনকেস যদি পরীক্ষা পিছিয়ে যায়,
আরো 2 মাস তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এই ক্লাসে কি কি করানো হচ্ছে স্যার? ক্লাসে করানো হচ্ছে বিস্তারিত থিওরি ক্লাস, বিস্তারিত ডিটেইলে থিওরি ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ পড়ানো হচ্ছে, সঙ্গে এমসিকিউ অ্যানালিসিস। এবং ক্লাসটা কোনো রেকর্ডেড শুধু থাকবে না, লাইভ ক্লাস রেকর্ড থাকবে, যা লাইভ ক্লাস হবে তার রেকর্ড ক্লাস থাকবে। আর আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের ক্লাসটা এমনিতে দিয়ে দেওয়া হবে, যাতে তোমরা বাড়িতে যদি তোমার সময় থাকে তাহলে তুমি রেকর্ড দেখো, পড়া তুলে নিতে পারো আগের থেকে। এবং সঙ্গে মক টেস্ট সিরিজ থাকছে, এবং প্রতিটি বিষয়ের পৃথক পৃথক স্যার ম্যাডামরা থাকছেন। সপ্তাহে 7 দিনে 7 দিন ফিক্সড রুটিন মেনে ক্লাসটা হচ্ছে। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে 18ই সেপ্টেম্বর। এই নিয়ে স্যার 3rd ব্যাচ চলছে স্যার অনলাইনে। এটা যদি তুমি পড়তে চাও তাহলে আমাকে কলেজে যে নাম্বারে যাচ্ছে 9143886331, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, নিজের নাম এবং অনলাইন ব্যাচ বলে লিখে দেবেন। এবং এই ব্যাচের জন্য স্যার কোর্স ফি কত? আবার বলছি, ওই ভুলভাল 100 টাকা 200 টাকার ব্যাচ আমরা নামাই না, কারণ যারা পড়াচ্ছেন তারা প্রত্যেকে সিনিয়র ফ্যাকাল্টি, তারা নিজেরাও চাকরি পাওয়ার যোগ্যতা রেখেছেন এবং পেয়েছেন, তাদের হাত দিয়ে বোঝাতে হচ্ছে চাকরি পেয়েছে। ওই আমি টেট পরীক্ষা পাশ করছি আর রেলের ব্যাচ পড়াচ্ছি এরকম লোকজন আমরা নই, ঠিক আছে? তোমরা যদি সত্যি সিরিয়াস স্টুডেন্ট হও, পড়তে চাও, আমাদের কোর্স ফি স্যার টোটালটা 8 মাসের জন্য, এই যে বললাম 8 মাস, 8 মাসের জন্য কোর্স ফি স্যার কত? 8 মাসের জন্য স্যার আমাদের কোর্স ফি এককালীন 1589 টাকা, 1589 আমাদের কোর্স ফি। তার মানে স্যার গড়ে পত্তায় হিসাব করে দেখো ওই 170 কি 160 করে পড়ছে। এবার তুমি ভেবে দেখো যে আলু পটলের দাম কত বাজারে। তো সুতরাং আমরা স্ট্যান্ডার্ড ফিজ রাখার চেষ্টা করছি। আমরা জানি তোমরা বেকার ছাত্রছাত্রী, কিন্তু যদি পড়াশোনা করতে হয় তাহলে তোমরা স্যার এই রুটিন করেই পড়তে হবে, রুটিন বেস করেই পড়তে হবে, অন্যথায় উপায় নেই। স্ট্যান্ডার্ড ঠিকঠাকভাবে থিওরি ক্লাস, ঠিকঠাক করে এমসিকিউ প্র্যাকটিস, ঠিকঠাক করে রিভিশন ক্লাস, ঠিকঠাক করে মক টেস্ট, ঠিকঠাক করে স্পিড টেস্ট, স্পিড আর কনসেপ্টের খেলা। এতক্ষণ ধরে যা যা বকলাম কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সুতরাং স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নের জন্য তোমাকে লড়তে হবে। তো একটা কথা বলবো যে এতক্ষণ ধরে যা যা আমরা অ্যানালিসিস করলাম যে ভ্যাকান্সির জন্য, এই যে ভ্যাকান্সিগুলো যদি তোমাকে পেতে হয়, সারা ভারতবর্ষের লোকজন কিন্তু এটার জন্য লড়াই করছে। সুতরাং এতটাও ইজি পরীক্ষা নয়, বাট বড় সুযোগ, বড় সুযোগ, বড় সুযোগ। সুতরাং তোমাকে স্যার কি করতে হবে? কমপ্লিট স্ট্র্যাটেজি মেনেই করতে হবে। সুতরাং চেষ্টা করো নিজেকে কি করার জন্য, বি বেস্ট অ্যান্ড ডু বেস্ট। থ্যাংক ইউ।